আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্সের বিষয় সম্পর্কে জানার আগে তোমাকে আগে জানতে হবে সেলফ ইন্ডাকটেন্স, যার লেকচার নাম্বার আমি 6 করে রেখেছি। এরপরে মিউচুয়াল ইন্ডাকটেন্সের সম্পর্কে আমরা দেখতে চাই। মিউচুয়াল ইন্ডাকটেন্স সম্পর্কে যদি একটু ফোন চলেছে। মিউচুয়াল ইন্ডাকটেন্স সম্পর্কে যদি আমাকে দেখতে হয় তাহলে সেলফ ইন্ডাকটেন্স সম্পর্কে কিছুটা জানতে হয়। তার জন্য আমি কিছুটা রিক্যাপ করে দিই যে সেলফ ইন্ডাকটেন্স কি হয়ে থাকে। এটা সেলফ ইন্ডাকটেন্স ফর রিক্যাপ ফর সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স রিক্যাপ ফর সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্সে কি ছিল? সাপোজ এই একটা কয়েল ছিল, এই কয়েলের মধ্য দিক দিয়ে আমি কি পাঠিয়েছিলাম? কারেন্ট পাঠিয়েছিলাম। সেই কারেন্টটা অবশ্যই চেঞ্জ কারেন্ট হতে হবে। তাহলে কারেন্ট যদি আমি পাঠাই তাহলে আমি কি দেখতে পেয়েছিলাম না, কারেন্টের প্রবাহ কোন দিকে ছিল? কারেন্টের প্রবাহ বরাবর আমি রাইট হ্যান্ডের হাত আঙ্গুলগুলোকে কাল করব, থাম যেদিকে নির্দেশ করবে সেদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, সেদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আই যদি আমি চেঞ্জ করি তাহলে আমি কি দেখেছিলাম যে আই চেঞ্জের ফলে কি হয়েছিল? ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করেছিল। সাপোজ এই চেঞ্জটাকে আমি ধরে নিলাম যে আই ইনক্রিজ করছে, তো ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করছে, চেঞ্জ তো ডিক্রিজও হতে পারে, তাই না? আই তো ডিক্রিজও হতে পারে, তো ডিক্রিজের ক্ষেত্রেও আমরা দেখব। তাহলে প্রথমে আই ইনক্রিজ করছে, ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করছে, ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ করছে। তো ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ করা মানে এর মধ্যে ইনডিউস ইএমএফ জেনারেট হচ্ছে। ইনডিউস ইএমএফ এর জন্য কিসের সৃষ্টি হচ্ছে? না, ইনডিউস কারেন্টের সৃষ্টি হচ্ছে। ইনডিউস কারেন্টের সৃষ্টি হচ্ছে। তাহলে এই ইনডিউস কারেন্ট কি করছে না, এই সৃষ্ট কারেন্টটাকে কি করবে? ডিক্রিজ করাবে। মানে যেটা ইনক্রিজ করছে তাকে ডিক্রিজ করাবে, যেটা হচ্ছে তাকে অপোজ করবে, যেটা হচ্ছে তাকে অপোজ করবে। ক্লিয়ার? যেটা হচ্ছে তাকে কি করবে? অপোজ করবে। তাহলে অপোজ করা মানে কি? যে আই ইনক্রিজ করেছিল ফ্লাক্স ইনক্রিজ করার জন্য, তাহলে এই ফ্লাক্সকে ইনডিউস কারেন্ট কি করবে? অপোজ করবে। ক্লিয়ার? তো অপোজ করতে গেলে এর মধ্যে যে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হবে তার ব্যাটারি সেলের ডায়াগ্রাম কি হবে না, এদিকে হবে। এই ইনডিউস কারেন্টের প্রবাহ কোন দিকে হবে? এইদিকে। তাহলে ইনডিউস কারেন্টের প্রবাহ তার উল্টো দিকে হবে, যেদিকে আই প্রবাহ কারেন্ট প্রবাহিত হচ্ছে, অরিজিনাল কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার বিপরীত দিকে ইনডিউস কারেন্ট প্রবাহিত হবে। ক্লিয়ার? যদি এই কারেন্ট যদি ডিক্রিজ করতো তাহলে আমি কি দেখতাম? যে কারেন্ট ডিক্রিজের ডায়াগ্রামটা দেখো। কারেন্ট ডিক্রিজ করলে কি হতো না, সাপোজ ধরো কারেন্ট ডিক্রিজ করলে কি হতো? না, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এইদিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এইদিকে। তো ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে? কোন দিকে সৃষ্টি হবে? এইদিকে সৃষ্টি হবে। তো ম্যাগনেটিক ফিল্ড যদি এইদিকে সৃষ্টি হয় তাহলে এর মধ্যে ফ্লাক্স সৃষ্টি হবে। তাহলে ইনডিউস কারেন্ট যদি ডিক্রিজ করে তো বি হবে কি? ডিক্রিজ করবে। ম্যাগনেটিক ফ্লাক্স কি করবে? ডিক্রিজ করবে। তো ইনডিউস ইএমএফ এর তো সৃষ্টি হবে। ইনডিউস ইএমএফ সৃষ্টি হলে কি হবে? ইনডিউস কারেন্ট সৃষ্টি হবে। ইনডিউস কারেন্টের সৃষ্টি হবে। তাহলে এই ইনডিউস কারেন্ট আমি কি দেখবো? এই ইনডিউস কারেন্ট কি দেখবো? যে ম্যাগনেটিক যে কারেন্ট ডিক্রিজ হওয়ার জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডিক্রিজ করছে, তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্সকে ইনডিউস কারেন্ট কি করবে? ইনক্রিজ করার চেষ্টা করবে। যেটা ডিক্রিজ হচ্ছে তাকে সাপোর্ট করবে, আর যেটা ইনক্রিজ করছে তাকে অপোজ করবে। এই হচ্ছে ইনডিউস কারেন্টের ধর্ম। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যখন ডিক্রিজ করছে, ইনডিউস কারেন্ট কি চাইবে? একে ইনক্রিজ করাতে। তখন ব্যাটারি সেলের ডায়াগ্রাম কি হবে না, যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই দিকে ইনডিউস কারেন্ট সৃষ্টি করে দেবে। দিলে কি হবে? সেই দিকেই ইনডিউস কারেন্টের ব্যাটারি ডায়াগ্রাম সৃষ্টি করবে। তবেই আমি কি দেখবো?
তবেই আমি দেখবো যে আই তখন ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ করবে। এই ছিল সেলফ ইন্ডাকটেন্সের প্রথম টপিকটা। তাহলে এবারে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সটা জানবো। এবারে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা জানবো। দেখো মিউচুয়াল ইন্ডাকটেন্স কি বলছে। সেলফ ইন্ডাকটেন্সের মধ্যে এইটুকুই বিষয় ছিল। মিউচুয়াল ইন্ডাকটেন্স দেখো, মিউচুয়াল ইন্ডাকটেন্স কি বলছে। মিউচুয়াল ইন্ডাকটেন্স কি বলছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স কি বলছে দেখো, বলছে যে সাপোজ মিউচুয়াল মানে কি, মিউচুয়াল মানে কি কারোর দ্বারা কি প্রভাবিত হবে। দেখো সাপোজ ধরো এই একটা কয়েল, এই কয়েলটাকে কি করেছি ব্যাটারির সাথে কানেক্ট করেছি, ক্লিয়ার। ব্যাটারির সাথে কি করেছি কারেন্ট করে নিয়েছি, ক্লিয়ার। ব্যাটারির সাথে কানেক্ট করে নিয়েছি। এবার এটাকে আমি ধরে নিলাম ধরো প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েল, ক্লিয়ার। তো কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে। এর সাইডে আমি একটা কি করলাম, একটা সেকেন্ডারি কয়েল রাখছি, একটু বড় করে। একটা সেকেন্ডারি কয়েল রেখেছি, সেকেন্ডারি কয়েলের সাথে আমি কি করেছি একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ইএমএফ, এটা হচ্ছে সুইচ। যখনই আমি সুইচটা কানেক্ট করব তখন কারেন্ট কি হবে ইনক্রিজ করতে থাকবে। কারেন্ট ইনক্রিজ হওয়ার সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে। তাহলে এই কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে, রাইট হ্যান্ড বা বাম হ্যান্ড, ম্যাগনেটিক ফিল্ড এই দিকে ক্রিয়া করবে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড দেখো এই সেকেন্ডারি কয়েলের মধ্য দিক দিয়েও যাচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ডারি কয়েলের মধ্য দিক দিয়েও যাচ্ছে। যদি একে অপরকে টাচ করবে না, অনেকটা বড় ডিসটেন্স হয়ে গেছে তো সেই জন্য এই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো দেখো সেকেন্ডারি, এটা হচ্ছে কি সেকেন্ডারি কয়েল। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো দেখো সেকেন্ডারি কয়েলের মধ্য দিক দিয়েও পাস করছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো যদি সেকেন্ডারি কয়েলের মধ্য দিক দিয়ে পাস করে তখন আমরা কি দেখব, তাহলে এখানটায় ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হবে। সেকেন্ডারি কয়েলের মধ্যে কি হবে ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হবে। ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হওয়া মানে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হবে। ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হওয়া মানে ইনডিউস কারেন্টের সৃষ্টি হবে। তাহলে ইনডিউস কারেন্টের সৃষ্টি হওয়া মাত্রই তখন আমরা দেখব গ্যালভানোমিটারে ডিফ্লেকশন হচ্ছে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড গুলো যখন সেকেন্ডারি কয়েলের মধ্যে দিক দিয়ে পাস করবে, তাহলে জিনিসটা কি দেখলাম না, প্রাইমারি লিখে নাও, প্রাইমারি কয়েলে কারেন্ট আই কারেন্ট ফ্লো হলে কি দেখতে পাচ্ছি, ফ্লো হলে ম্যাগনেটিক ফিল্ড লাইনসের সৃষ্টি হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইনসের সৃষ্টি হয়, হয়েছে ম্যাগনেটিক ফিল্ড লাইনসের সৃষ্টি হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনসের সৃষ্টি হলে কি হবে, এই ম্যাগনেটিক ফিল্ড লাইনসের দ্বারা কিসের সৃষ্টি হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হবে। এই ম্যাগনেটিক ফ্লাক্স, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড লাইনসের সৃষ্টি হয়, এত দূর যাওয়া দরকার নেই, ম্যাগনেটিক ফিল্ড লাইনসের সৃষ্টি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস কি হবে, সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে প্রবেশ করবে। এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস কোন দিক দিয়ে যাবে, সেকেন্ডারি মধ্য দিক দিয়ে পাস। ফিল্ড লাইনস আর passes through secondary coil, তাহলে সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে পাস করবে। তাহলে সেকেন্ডারি কয়েলের মধ্য দিক দিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইনস পাস করে তাহলে সেকেন্ডারি কয়েলের মধ্যে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হওয়া মানে আমি কি দেখতে পাচ্ছি না, ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হচ্ছে। কোথায়, সেকেন্ডারি কয়েলে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হচ্ছে। ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হওয়া মানে কি দেখতে পাচ্ছি, ইনডিউস কারেন্টের সৃষ্টি হচ্ছে। ইনডিউস
কারেন্টের সৃষ্টি হচ্ছে। তাহলে এই ইনডিউস কারেন্ট কি করবে, এই কয়েলের এই তারের মধ্য দিয়ে কি করবে, প্রবাহিত হবে। তাহলে ইনডিউস কারেন্টের জন্য আমি কি দেখব না গ্যালভানোমিটার ডিফ্লেক্ট করছে। গ্যালভানোমিটার কি হচ্ছে, ডিফ্লেক্ট করছে। ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার। তো গ্যালভানোমিটার যদি ডিফ্লেক্ট করা শুরু করে দেয়, যদি গ্যালভানোমিটার ডিফ্লেক্ট করা শুরু করে দেয়, তাহলে এখানে যে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হয়েছে, এখানে যে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হয়েছে, সেই ইনডিউস, তাহলে গ্যালভানোমিটার ডিফ্লেক্ট করেছে কেন না ইনডিউস ইএমএফ এর জন্য ইনডিউস কারেন্টের প্রভাবে গ্যালভানোমিটার ডিফ্লেক্ট করেছে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবারে একটু সহজ করে দেখানোর চেষ্টা করি। এটুকু ক্লিয়ার হয়েছে? মুছি মুছি, আচ্ছা মুছি। এবারে দেখো, তাহলে আমি কি করেছিলাম, একটা প্রাইমারি কয়েল নিয়েছিলাম, একটা সেকেন্ডারি কয়েল নিয়েছিলাম। সাপোজ একটা কয়েল দিয়ে আগে ভাবো, একটা কয়েল দিয়ে ভাবো যে জিনিসটা কি ঘটেছে, রিজন, জিনিসটাকে আগে কি ভাবো। তাহলে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছিল, এটা আমার কি ছিল, প্রাইমারি কয়েল। এটা কি ছিল, সেকেন্ডারি কয়েল। ক্লিয়ার? তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কিভাবে পাস করেছিল, এইভাবে পাস করেছিল। ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কিভাবে পাস করেছে, এইভাবে পাস করেছে। তো ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো যদি এইভাবে পাস করে থাকে, তাহলে ম্যাগনেটিক, তাহলে আমি কারেন্টটা কোথায় দিচ্ছি, প্রাইমারি কয়েল। তাহলে প্রাইমারি কয়েলে কারেন্ট দিতে সেকেন্ডারি কয়েলে আমি কি দেখলাম না ম্যাগনেটিক ফ্লাক্সের ইনডিউস হলো, ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হলো, তার জন্য ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলো কোথায়, সেকেন্ডারি কয়েল। তাহলে সেকেন্ডারি কয়েলে আমি কি দেখলাম না ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলো, ইনডিউস কারেন্টের সৃষ্টি হলো। তাহলে প্রাইমারি কয়েলে আমি আই পরিমাণ কারেন্ট দিলাম, তো সেকেন্ডারি কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হলো। যদি একটা লুপ থাকতো, তাহলে সেকেন্ডারি কয়েলের ফ্লাক্স কত হতো, 5। তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্স অবশ্যই প্রাইমারি কয়েলের কারেন্টের উপরে, কারেন্টের সাথে সমানুপাতিক বলতে পারি। কেন না প্রাইমারি কয়েলে যত বেশি কারেন্ট পাঠাবো, প্রাইমারি কয়েলে যত বেশি কারেন্ট পাঠাবো, তত বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন সৃষ্টি হবে। ওই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এই কয়েলের মধ্য দিক দিয়ে পারপেন্ডিকুলার ভাবে বেশি বেশি পরিমাণে পাস করবে। কারণ ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে কি নাম্বার অফ ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে কি নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড লাইন। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে নাম্বার অফ পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ক্লিয়ার? তো কারেন্ট যত আমি ইনক্রিজ করব, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তত ইনক্রিজ করবে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইনক্রিজ করা মাত্রই এখানে ম্যাগনেটিক ফ্লাক্সও তত পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি φ2 প্রপোর্শনাল টু I। যদি এই সেকেন্ডারি কয়েলে একাধিক কয়েল থাকতো, তখন আমি কি বলতে পারতাম যে তখন প্রত্যেকটা কয়েলের জন্য একটা ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হতো। তাহলে তখন আমি কি বলতে পারতাম যে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে সেকেন্ডারি কয়েলের টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স প্রপোর্শনাল টু I বলতে পারতাম, তাহলে এই প্রপোর্শনাল সাইন যদি আমি ওঠাতে চাই, তাহলে কি লিখব, ইকুয়াল একটা কনস্ট্যান্ট আনবো কি m I। তাহলে এই m টাকে বলা হচ্ছে কি, এই m টাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স।
এই m এর ইউনিট কি হবে? যেহেতু phi 2t ইকুয়াল টু mi, তো m ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? phi 2 সেকেন্ডারি কয়েলের ম্যাগনেটিক ফ্লাক্স ডিভাইড বাই i। তো phi এর ইউনিটস কি? ওয়েবার ডিভাইড বাই i হচ্ছে কি? কারেন্ট, তো অ্যাম্পিয়ার। তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ারের একটা নাম হয় কি? হেনরি, যাকে আমরা স্মল h দ্বারাও ডিনোট করে থাকি। ক্লিয়ার? এই মিউচুয়াল ইন্ডাকটেন্স, এই m কি কি বিষয়ের উপর নির্ভর করে থাকে? না, এই m কি কি বিষয়ের উপর নির্ভর করে থাকে? ডিপেন্ডস আপন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে? নাম্বার ওয়ান, যে দুটো কয়েলের মধ্যে সেপারেশন বিটুইন টু কয়েলস। নাম্বার টু জিওমেট্রিক শেপ। তাহলে এই দুটো বিষয়ের উপর নির্ভর করে থাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স। না, দ্রুত তুলে নাও। এরপর আমরা এখান থেকে ইএমএফ বার করব। তাহলে এই সেকেন্ডারি কয়েলে কি পরিমাণ ইএমএফ সৃষ্টি হয়েছে? ইএমএফ বার করার ফর্মুলা কি? ফ্যারাডেস ল। ইএমএফ বার করার ফর্মুলা কি? ফ্যারাডেস ল। কি বলেছে? ই ইনডিউস ইএমএফ ইজ ইকুয়াল টু, কারণ সেকেন্ডারি কয়েলে কি সৃষ্টি হয়েছে? ইনডিউস ইএমএফ। তো ইনডিউস ইএমএফ ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। ফ্যারাডেস ল থেকে ইনডিউস ইএমএফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? মাইনাস অফ d∅ বাই dt। তো সেকেন্ডারি কয়েলের ম্যাগনেটিক ফ্লাক্স কত? ইনপুট করি মাইনাস অফ phi এর জায়গায় আমি কি বসাবো? phi 2t বাই dt। ক্লিয়ার? তাহলে সেকেন্ডারি কয়েলের মোট ফ্লাক্স phi এর জায়গায় আমি বসিয়েছি। এটাই তো আমার ফ্যারাডেস ল ছিল। তাহলে ফ্যারাডেস ল থেকে আমি সেকেন্ডারি কয়েলের ইএমএফ বার করতে চলেছি। তো মাইনাস অফ, এবারে phi 2 সেকেন্ডারি কয়েলের টোটাল ফ্লাক্সের জায়গায় আমি mi বসাতে পারি। mi মিউচুয়াল ইন্ডাকটেন্স ইনটু i। তো m তো হচ্ছে কি? কনস্ট্যান্ট ভ্যালু, যেটা নির্ভর করে থাকে সেপারেশনের উপরে আর জিওমেট্রিক শেপের উপর। নাহি i এর উপরে নির্ভর করে, নাহি ম্যাগনেটিক ফ্লাক্সের উপর নির্ভর করে। তাদের উপরে নির্ভর করে না। যদি বলে থাকে তাহলে ভুল বলবে। তাহলে m ইজ ইকুয়াল টু আমরা কি বসাবো? di বাই dt মাইনাস অফ di বাই dt। ক্লিয়ার? m ইজ ইকুয়াল টু কি বসাবো? মাইনাস অফ di বাই dt। তো ইনডিউস ইএমএফ বেরিয়ে গেছে। তাহলে ইনডিউস ইএমএফ এর ফর্মুলা কি হলো? E ইকুয়াল টু মাইনাস অফ m ইনটু di বাই dt। আচ্ছা, ইনডিউস ইএমএফ এর দু সাইডে যদি আমি মড লাগিয়ে দিই তাহলে কি হবে? E mod ইজ ইকুয়াল টু মাইনাস অফ m di বাই dt। তো m ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি? E mod বাই di বাই dt। E mod মাইনাস অফ। আচ্ছা, মড লাগিয়ে দেওয়া মাত্রই এই মাইনাসটা কি হয়ে যায়? একটা জিনিস বলতে ভুলে গেছি। মড লাগিয়ে দিলে কি হয়? এই মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। কারণ মডের মধ্যে সকল ভ্যালু কি হয়? পজিটিভ। মডের মধ্যে সকল ভ্যালু কি হয়? পজিটিভ। তো e বাই di বাই dt। তাহলে e বাই di বাই dt। আচ্ছা, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্লিয়ার হয়েছে? তাহলে এই সাইডটা একটু মুছে দিই, এটা লাগছে না। মিউচুয়াল ইন্ডাকটেন্সটা মুছে দিই। দেখো মিউচুয়াল ইন্ডাকটেন্স দেখো। তাহলে m ইজ ইকুয়াল টু কি বসাবো? তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্সের যদি আমি তাহলে ডেফিনেশন চাই, ডিফাইন m। তাহলে m এর যদি ডেফিনেশন বার করতে হয় তাহলে কি করে বার করব? ইফ di বাই dt এর ভ্যালুটা যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়,
এর ভ্যালুটা কত না 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড যদি হয় তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স ইকুয়াল টু ইনডিউস ইএমএফ বলতে পারি। মিউচুয়াল ইন্ডাকটেন্স ইকুয়াল টু কি বলতে পারি ইনডিউস ইএমএফ। তো তো ডেফিনেশনটা এইভাবে দিলেই হয়, মিউচুয়াল ইন্ডাকটেন্স of two coils, mutual inductance of two coils each equal to induced EMF of secondary coil, induced EMF of secondary coil when rate of change of current in primary coil is 1 ampere per second, 1 ampere per second। যখন তাহলে জিনিসটা কি বললো, তাহলে এটাই হচ্ছে কি আমাদের পারফেক্ট ডেফিনেশন। জিনিসটা কি বললো দেখো, যে প্রাইমারি কয়েলের মধ্য দিক দিয়ে যখন আমি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড কারেন্ট ফ্লো করব, তখন সেকেন্ডারি কয়েলের ইনডিউস ইএমএফটাকেই আমরা বলবো মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেকেন্ডারি কয়েলের ইনডিউস ইএমএফটাকে আমরা বলবো মিউচুয়াল ইন্ডাকটেন্স, কারণ di/dt = 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তো সেকেন্ডারি কয়েলের ইনডিউস ইএমএফটা কার সাথে ইকুয়াল হচ্ছে, মিউচুয়াল ইন্ডাকটেন্সের সাথে ইকুয়াল হচ্ছে। তোলা আছে? তাহলে এই ছিল মিউচুয়াল ইন্ডাকটেন্স সম্পর্কে বিষয়। এবার মিউচুয়াল ইন্ডাকটেন্সের উপর কয়েকটা কোশ্চেন হয়ে থাকে। কি কোশ্চেন হয়ে থাকে? তোলা আছে? আচ্ছা, মুছে দিলাম। তাহলে পজ করে তুলে নেবে। ঠিক আছে, পজ করে তুলে নেবে। আচ্ছা, মিউচুয়াল ইন্ডাকটেন্সের পরে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে। ফাইন্ড, কোশ্চেন নাম্বার 1 করে দাও। ফাইন্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স for concentric coils। Find mutual inductance for concentric coil। concentric coil মানে আমরা যত কয়েলই ধরি না কেন, প্রত্যেকটা কয়েলের সেন্টার যেন একই হয়ে থাকে। সাপোজ ধরো এই একটা কয়েল, আরেকটা সাপোজ ধরো এই একটা কয়েল, দুটো কয়েল নিয়েছি, তাহলে দুটো কয়েলের সেন্টার কি দেখতে পাচ্ছি একই। দুটো কয়েলের সেন্টার কি দেখতে পাচ্ছি একই। এইরূপ কয়েলসকে আমরা কি বলবো, কোসেন্ট্রিক কয়েল। সাপোজ ধরো এই কয়েলের রেডিয়াস হচ্ছে কত r2, এই কয়েলের রেডিয়াস হচ্ছে সাপোজ r1। আচ্ছা, এই কয়েলের মধ্য দিক দিয়ে r1 আমাকে বলেছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করতে বলেছে। আর কি বলে দিয়েছে যে ধরো এটা হচ্ছে ফার্স্ট কয়েল, আমি ধরলাম আমার মতে এটা হচ্ছে আমার ফার্স্ট কয়েল, এটা একটা ফার্স্ট কয়েল ধরো না, এটাকে সেকেন্ড কয়েল ধরো, যেহেতু r2 আছে সেকেন্ড কয়েল ধরে নাও, আর এইটাকে ধরে নাও ফার্স্ট কয়েল। ক্লিয়ার? এটাকে ধরে নাও ফার্স্ট কয়েল। এবার বলে দিয়েছে যে R1 very very greater than R2, R1 very very greater than R2। তাহলে এইটুকুই আমাকে বলেছে। এবার আমাকে বলে দিয়েছে কি, ফাইন্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স। কিভাবে বার করব লক্ষ্য করো। যদি
যেহেতু R2 টা ভেরি ভেরি স্মল, সেহেতু আমি যদি ফার্স্ট কয়েলের মধ্য দিক দিয়ে কারেন্টটা পাঠাই, তাহলে এই কয়েলের দ্বারা সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোর সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ডের মানটাকে যদি আমি সেন্টারে ধরি, তাহলে ওই সেন্টারের ভ্যালুটাই সেকেন্ডারি কয়েলটার ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে, তাই না? দেখো, যদি প্রথমটাতে কারেন্ট আমি পাঠালাম, প্রথমটা বলছি সেকেন্ড কয়েলটাতে যদি আমি কারেন্ট পাঠাতাম, তাহলে এর জন্য তো এইটুকুতে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হতো, কিন্তু বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড গুলো বার করতে গেলে আমাদের অ্যাম্পিয়ার সার্কিটের ল থেকে প্রত্যেকটা বিন্দুতে আমাকে কি করতে হতো? প্রত্যেকটা বিন্দুতে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হতো। কিন্তু আমাকে এখানটায় বলে দিয়েছে কি যে R1 টা ভেরি ভেরি গ্রেটার দেন, তাহলে ফার্স্ট কয়েলটার যদি ম্যাগনেটিক ফিল্ড যদি আমি সেন্টারের ম্যাগনেটিক ফিল্ড যদি বার করতে পারি, ফার্স্ট কয়েলের ম্যাগনেটিক ফিল্ড কোথাকার না সেন্টারের ম্যাগনেটিক ফিল্ড যদি বার করতে পারি, ওই ম্যাগনেটিক ফিল্ডটাই তো বুঝিয়ে যাবে সেকেন্ড কয়েলটার ম্যাগনেটিক ফিল্ড। কারণ R2 টা খুবই ছোট, তাহলে খুবই ছোট মানে এক ম্যাগনেটিক ফার্স্ট কয়েলটার যদি এইটুকু হয়ে থাকে, তাহলে R2 টা পুরো একদম পয়েন্ট অফ হয়ে থাকবে, কারণ টু মাচ স্মল, R2 টু মাচ স্মল। ক্লিয়ার? তো এখানে একটা ধরার বিষয় যে ফার্স্ট কয়েলের মধ্যে দিকে কারেন্ট পাঠিয়ে ওই ফার্স্ট কয়েলের ম্যাগনেটিক ফিল্ডটার সেন্টারের ম্যাগনেটিক ফিল্ড যদি বার করতে পারি, ওই ম্যাগনেটিক ফিল্ডটা সেকেন্ড কয়েলকে বুঝিয়ে যাবে। সেই জন্যই আমি ধরেছি ফার্স্ট কয়েলের মধ্য দিকে কারেন্ট পাঠিয়েছি, সেকেন্ড কয়েলের মধ্য দিকেও কারেন্ট পাঠালে হবে, তার জন্য যে মিউচুয়াল ইন্ডাকটেন্স আসবে, ফার্স্ট কয়েলের জন্য যে মিউচুয়াল ইন্ডাকটেন্স আসবে, দুজনে কিন্তু সেম হবে, কিন্তু ধরার ভিত্তি অনুযায়ী কোনটা শর্ট হবে না, বাইরের লুপে যদি আমি কারেন্ট পাঠাই, তার সেন্টারের যদি আমি ম্যাগনেটিক ফিল্ড বার করি, সেই ম্যাগনেটিক ফিল্ডটা সেকেন্ড কয়েলের ক্ষেত্রে বুঝিয়ে যাবে। ক্লিয়ার? তো বাইরের লুপের মধ্য দিক দিয়ে, বাইরের লুপ মানে কোনটা না ফার্স্ট কয়েলের মধ্য দিয়ে আই কারেন্ট পাঠালো হলো, ফার্স্ট কয়েলের মধ্য দিক দিয়ে আই কারেন্ট পাঠানো হলো। তো ফার্স্ট কয়েলের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড B ইজিক্যাল টু কত হয়ে থাকে? সেন্টারে কত হয়ে থাকে না, ফর্মুলা জানি, মিউ 0 I বাই 2 ইনটু R1, 2 ইনটু কি লিখবো? R1, মিউ 0 I বাই 2 ইনটু R1। তাহলে এই ফার্স্ট কয়েলের ম্যাগনেটিক ফিল্ডটাই কি বুঝিয়ে যাবে? সেকেন্ড কয়েলের ম্যাগনেটিক ফিল্ড। এটুকু ক্লিয়ার হয়েছে? তো সেকেন্ড কয়েলের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে? φ2 ইজিক্যাল টু কত হবে? সেকেন্ড কয়েলটার জন্য তাহলে সেকেন্ড কয়েলটার ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে না, ম্যাগনেটিক ফ্লাক্স বার করার ফর্মুলা কি? B ইন ডট A। তাহলে সেকেন্ড কয়েলটার এরিয়া ভেক্টর যদি ভিতরের দিকে হয়ে থাকে, বা ম্যাগনেটিক ফিল্ড যদি ভিতরের দিকে বা বাইরের দিকে যদি হয়ে থাকে, দুটোকে একই দিকে যদি ধরি, cos θ ইজিক্যাল θ ইজিক্যাল টু 0 ডিগ্রি হবে, cos 0 ডিগ্রি ভ্যালু 1, তো φ2 ইজিক্যাল টু আমি কি লিখতে পারি? BA। তাহলে এই B এর ভ্যালুটা কোনটা হবে? যে ফার্স্ট কয়েলের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড, সেটাই তো সেকেন্ড কয়েলটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড। কারণ ফার্স্ট কয়েলের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা সেন্টারে সৃষ্টি হয়েছিল, সেকেন্ড কয়েলটার ক্ষেত্রে সেটাই ম্যাগনেটিক ফিল্ড। কারণ সেকেন্ড কয়েলটা তো সেকেন্ড কয়েলটা খুবই ক্ষুদ্র, তাহলে ফার্স্ট কয়েলের সেন্টার যেটা, সেটাই আমি সেকেন্ড কয়েল ধরতেই পারি। তো ফার্স্ট কয়েলের ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কত না, মিউ 0 I বাই 2 R1
সেকেন্ড কয়েলের রেডিয়াস কত না পাই r2 স্কয়ার, সেকেন্ড কয়েলের রেডিয়াস হচ্ছে r2, তাহলে এরিয়া কত হবে না μ0 I বাই 2 r1 ইনটু পাই r স্কয়ার। ক্লিয়ার ক্লিয়ার। তো phi2 বেরিয়ে গেছে, তো আমাদের কিছু বেরিয়ে গেছে phi2 বেরিয়ে গেছে, তাহলে এটা সেকেন্ড কয়েলের ম্যাগনেটিক ফ্লাক্স। সেকেন্ড কয়েলের ম্যাগনেটিক ফ্লাক্স এটাকে আমি ধরে নিতে পারি সেকেন্ড কয়েলের টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে সেকেন্ড কয়েলের টোটাল ম্যাগনেটিক ফ্লাক্সটা আমি এখানে তুলে আনি, কত পেলাম না একটু সাজিয়ে লিখতে পারি μ0 পাই r2 স্কয়ার বাই 2r1 ইনটু I। তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের একটা ফর্মুলা পড়েছিলাম যে ম্যাগনেটিক ফ্লাক্স, টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু মিউচুয়াল ইন্ডাকটেন্স ইনটু I, সরি এটাকে স্মল করে দাও, ইনটু I। তো দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি তাহলে m ইকুয়াল টু আমি কি লিখতে পারি, m ইকুয়াল টু কি লিখতে পারি μ0 ইনটু পাই r2 স্কয়ার ডিভাইড বাই 2r1, μ0 পাই r2 স্কয়ার ডিভাইড বাই 2r1। তাহলে এটাই হয়ে গেল মিউচুয়াল ইন্ডাকটেন্স। ক্লিয়ার ক্লিয়ার। তুলে নাও নেক্সট কোশ্চেন যেটা করব। আচ্ছা ফটাফট করে তুলে নাও, ফটাফট করে তুলে নাও। আচ্ছা পজ করে তুলে নেবে। নেক্সট কোশ্চেন যেটা করব থিওরিটিক্যাল কোশ্চেন উইথ ম্যাথ, উইথ ম্যাথ কি না কোশ্চেন নাম্বার 2, মিউচুয়াল ইন্ডাকটেন্স of coaxial solenoid, coaxial solenoids, mutual inductance of coaxial solenoid। তাহলে coaxial solenoid মানে কি, তার আরেকটা কালার আমি ইউজ করে দিচ্ছি, আরেকটা কালার ইউজ করলে ঠিক ভালো করে বোঝা যাবে। সাপোজ ধরো স্পষ্ট বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার। আচ্ছা এর উপরে আমি আরেকটা কয়েল হয়েছে, দুটো কয়েলের লেন্থ হচ্ছে সেম, দুটো কয়েলের লেন্থ হচ্ছে সেম। এটা হচ্ছে কি, সাপোজ এটা হচ্ছে ধরো ফার্স্ট কয়েল আর এটাকে ধরো সেকেন্ড কয়েল। হয়েছে, আমাকে কি বলেছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করতে বলেছে। সাপোজ ধরো সেকেন্ড কয়েলে লেন্থ হচ্ছে সেম, সেকেন্ড কয়েলে ধরো দেওয়া আছে নাম্বার অফ টার্নস পার ইউনিট length for first coil and second coil respectively N1 and N2 পার ইউনিট লেন্থ, ভালো করে মাথা দিয়ে ভালো করে বুঝবে। তাহলে ফার্স্ট কয়েলের ক্ষেত্রে ধরে নিলাম ফার্স্ট কয়েলের, আচ্ছা সেকেন্ড কয়েলের ক্ষেত্রে লেন্থ হচ্ছে কত L, সেকেন্ড কয়েলের পার ইউনিটে
নাম্বার অফ টার্নস আছে n2, রেডিয়াস হচ্ছে কত r2। ফার্স্ট কয়েলের ক্ষেত্রে আমরা কি পাবো, লেন্থ হচ্ছে l, নাম্বার অফ টার্নস n1 আর রেডিয়াস হচ্ছে r1। ক্লিয়ার করতে পেরেছি? এই জিনিসটাকে আগে ভালো করে বুঝবে যে লেন্থ সমান নাম্বার অফ টার্নস দিয়ে দিয়েছি আর প্রত্যেকের রেডিয়াস দিয়ে দিয়েছি, তাহলে কোএক্সিয়াল মানে কি, যে বাইরের কয়েলটার যে এক্সিস ভেতরের কয়েলটার সেম এক্সিস, তবেই কোএক্সিয়াল। ক্লিয়ার? তো বাইরের কয়েলে যদি আমি কারেন্ট পাঠাই, তাহলে বাইরের কয়েলের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড ভেতরের কয়েলটার জন্য প্রযোজ্য হবে। এটুকু মাথায় ঢুকেছে? আগের মতো থিওরি। তাহলে বাইরের কয়েলের মানে ফার্স্ট কয়েলের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়াল টু কত লিখবো, μ0 n1I। ক্লিয়ার? ফার্স্ট কয়েলের ক্ষেত্রে μ0 n1I। ঠিক লিখলাম? কেন ঠিক লিখলাম? দেখো, এটা হচ্ছে একটা সলিনয়েড। তাহলে একটা লং সলিনয়েড, তার রেডিয়াস যদি খুব ছোট হয়ে থাকে, আমরা সেটা পড়ে এসেছি কি না, তার ভেতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কিভাবে পাস করে না, তার ভেতর দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো প্যারালালি পাস করে, তার এক্সিসের প্যারালাল পাস করে এবং পরস্পরের সাথে টাচও করে না। ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো এক্সিসের সাথে প্যারালালি পাস করে যায়। তো এটা একটা আইডিয়াল লং সলিনয়েড এর ক্ষেত্রে ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো খুবই ঘন হয়ে থাকে এবং পাস করতে থাকে। সেই তাহলে ফার্স্ট কয়েলের জন্য, ফার্স্ট কয়েলটাকে যদি আমরা, প্রত্যেকটা কয়েল একটা সলিনয়েডের মতো লাগছে তাই না, তাহলে ফার্স্ট কয়েলের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড লাইনস কত, μ0 n1I। তাহলে ফার্স্ট কয়েলের ম্যাগনেটিক ফিল্ড লাইনস কোথায় সৃষ্টি হবে, সেকেন্ডারি কয়েলে, সেকেন্ড কয়েল। এটুকু ক্লিয়ার? তো সেকেন্ড কয়েলে লিখি আগে, সেকেন্ড কয়েলের ক্ষেত্রে আগে ম্যাগনেটিক ফ্লাক্স দেখুন। ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে না, φ2t টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স। আগে একটা কয়েলের জন্য দেখুন, সেকেন্ড কয়েলের ক্ষেত্রে একটি কয়েলের জন্য ইচ কয়েল ফাই ইকুয়াল টু আমরা কি বলবো, বি এ, মানে ডট এ করেছি, বি ডট এ করেছি, বি আর এ ভেক্টর সাইন সেম হওয়ার জন্য, থিটা ইজ ইকুয়াল টু একই ডিরেকশনে হওয়ার জন্য থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে। তো থিটা 0 ইজ ইকুয়াল টু cos 0 ইজ ইকুয়াল টু 1। তো বি ইজ ইকুয়াল টু আমরা ফাই ইজ ইকুয়াল টু বি ইকুয়াল টু আমি কত বসিয়ে দেব, μ0 n1I ইনটু সেকেন্ড কয়েলের এরিয়া কত না পাই r2 স্কয়ার। এটুকু ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এটা সেকেন্ড কয়েলের একটার জন্য, একটা কয়েলের জন্য। তাহলে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে, টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স কি করে বার করব, φ2t is equal to number of turns into each coil, number of turns into each flux লিখে দাও, each flux। তাহলে নাম্বার অফ টার্নস কত, নাম্বার অফ টার্নস কত, কতগুলো নাম্বার আছে, এর লেন্থ আছে, পার ইউনিটে কটা করে আছে, কোথায় গেল, পার ইউনিটে আছে সেকেন্ড কয়েলে n2 টার্নস, পার ইউনিট লেন্থে n2 টার্নস। তাহলে টোটাল নাম্বার অফ টার্নস কত হবে, l ইনটু n2। ক্লিয়ার করা গেছে? তাহলে টোটাল নাম্বার অফ টার্নস কত হবে, l ইনটু n2। তাহলে টোটাল নাম্বার অফ টার্নস n ইনটু n2 ইনটু l, l ইনটু n2। তাহলে n2 ইনটু l লিখলাম, ইনটু ইচ কয়েলের
ফ্লাক্স কত না মিউ 0 n1 I ইনটু পাই r2 স্কয়ার ক্লিয়ার তো phi 2d ইকুয়াল টু মিউ 0 ঠিক করে লিখলে কি হচ্ছে n1 n2 l পাই r2 স্কয়ার ইনটু I এটাই পাই তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের সেম ফর্মুলা phi 2d ইকুয়াল টু আমরা কি পেতাম মিউচুয়াল ইন্ডাকটেন্স ইনটু I তো এর সাথে আমি যদি কম্পেয়ার করে দিই তাহলে কি পাই না মিউচুয়াল ইন্ডাকটেন্স ইকুয়াল টু কি পাচ্ছি মিউ 0 n1 ইনটু n2 ইনটু l পাই r2 স্কয়ার তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ কোএক্সিয়াল সলিনয়েড এর ক্ষেত্রে আমি বার করতে পারলাম মাথায় ভালো করে রাখবে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থে আমি বার করেছি তাহলে l ইনটু n2 ইজ ইকুয়াল টু n2 এটাই হচ্ছে কি না নাম্বার অফ টার্নস টোটাল নাম্বার অফ টার্নস এখানটা আরো ভালো হতো টোটাল নাম্বার অফ টার্নস যদি ইউজ করে দাও সেটা আরো ভালো টোটাল নাম্বার অফ টার্নস অফ সেকেন্ড কয়েল এটা কিন্তু সবাই ভুল করে ভালো করে খেয়াল করে করবে তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলা আমরা পেয়ে গেছি ক্লিয়ার আচ্ছা পরীক্ষায় অনেক সময় এসে থাকে যে কি এসে থাকে না মিউচুয়াল ইন্ডাকটেন্সের সাথে সেলফ ইন্ডাকটেন্সের একটা রিলেশন বার করতে আছে তাহলে ওই রিলেশন আমরা কি করে বার করব পারবে না কি হলো পারবে না মিউচুয়াল ইন্ডাকটেন্সের সাথে সেলফ ইন্ডাকটেন্সের রিলেশন আমরা পারবো না অবশ্যই পারবো কিভাবে পারবো আচ্ছা উপরটা মুছে দিই এইটা মুছে দিই হ্যাঁ মুছে দিই তোলা হয়েছে তো ঠিক আছে আরে বোর্ড ছোট কিছু কারণ নেই অ্যাডজাস্ট করতে হবে একটু ফিউচারে যদি বোর্ড বাড়াতে পারি তাহলে দেখা যাবে তাহলে আমরা কি পড়তাম সেলফ ইন্ডাকটেন্স ইকুয়াল টু আমরা এটা পড়তাম না মনে পড়ছে মিউ 0 এটা তো মনে হয় 6 নম্বর ক্লাস হবে এটা লেকচার নাম্বার 6 মিউ 0 n স্কয়ার ইনটু পাই r স্কয়ার এটাই আমরা করতাম মিউ 0 n স্কয়ার পাই r স্কয়ার ক্লিয়ার এটা আচ্ছা লেন্থ ছেড়ে গেছে না মিউ 0 n স্কয়ার পাই r স্কয়ার nটা কি ছিল পার ইউনিট লেন্থ ছিল তাহলে মিউ 0 যদি টোটাল নাম্বার যদি আমাকে বার করতে বলতো তাহলে n স্কয়ার বাই l ইনটু l স্কয়ার ইনটু এইটাকে যদি আমরা একটা এরিয়া ধরে নিই তাহলে a ইনটু l তাহলে l এর একটা ভ্যানিস তাহলে মিউ 0 n স্কয়ার a বাই l ক্লিয়ার করতে পেরেছি তাহলে এটা হলো কি সেলফ ইন্ডাকটেন্স তাহলে দুটো কয়েল ছিল তাহলে দুটো কয়েলের ক্ষেত্রে আমরা কি বার করতে পারি তাহলে এটার ক্ষেত্রে n1 ধরে নিলাম a1 ধরে নিলাম ফার্স্টের ক্ষেত্রে তাহলে একই ফর্মুলা y সলিনয়েডের ক্ষেত্রে l1 আমরা কি বসাবো মিউ 0 যে আমরা সলিনয়েডটা এঁকেছিলাম তার ক্ষেত্রে আমরা কি করব মিউ 0 n1 স্কয়ার a স্কয়ার a1 স্কয়ার ডিভাইডেড বাই l আর l2 আমরা কি করতে পারি মিউ 0 n2 স্কয়ার a2 স্কয়ার বাই l ক্লিয়ার করা দরকার নেই আচ্ছা এইটুকুই থাক n দ্বারা গোলানোর কোনো প্রয়োজন এইভাবেও করা যেতে পারে যেভাবে খুশি মিউ 0 n স্কয়ার ইনটু a ইনটু l লিখতেই পারি
তাহলে ওই সলিনয়েডের ক্ষেত্রে প্রথম কয়েলটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি মিউ জিরো n1 স্কয়ার। এই ফর্মুলাটা ওয়াইসি আমি লিখছি n1 স্কয়ার, কারণ তার ক্ষেত্রে কত ছিল n1 ছিল, সেকেন্ড কয়েলটার ক্ষেত্রে কত ছিল n2 ছিল, তাহলে n1 স্কয়ার এস a1 স্কয়ার ইনটু l। ক্লিয়ার? এই ফর্মুলা ওয়াইজ লিখে দিচ্ছি। l2 ইকুয়াল টু কি করব মিউ জিরো n2 স্কয়ার a2 স্কয়ার ইনটু l। ক্লিয়ার? তো এই দুটো ইকুয়েশনকে আমি কি করলাম গুণ করে দিলাম l1 ইনটু l2, তাহলে কি পাবো মিউ জিরো স্কয়ার n1 স্কয়ার n2 স্কয়ার a1 স্কয়ার a2 স্কয়ার ইনটু l স্কয়ার। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এবারে দেখো যে এটাকে আমি এইভাবেও তো লিখতে পারি। আমার R2টা কি ছিল সেকেন্ড কয়েল, সেকেন্ড কয়েলের রেডিয়াসটা কি ছিল খুবই ছোট, সেকেন্ড কয়েলের রেডিয়াসটা কি ছিল খুবই ছোট, ফার্স্ট কয়েলের রেডিয়াসটা কি ছিল খুবই বড়। তার মানে আমি এখান থেকে এইটা লিখতে পারি সরি এটা স্কয়ার কি করে বলো, এটা a1 হ্যাঁ এটা a2, তাহলে এটা a1 এটা হচ্ছে a2, কারণ পাই আজকে a আছে হ্যাঁ। তাহলে যেহেতু a1 টা যদি দুটো সলিনয়েড যদি সেম হতো, দুটো সলিনয়েড যদি মানে সলিনয়েডের ব্যাসার্ধ যদি সেম হতো, মানে r1 যদি r2 হতো, তাহলে আমি কি বলতে পারতাম যে a1 a2 বলতে পারতাম, তাই না? তো মিউ জিরো স্কয়ার n1 স্কয়ার ইনটু n2 স্কয়ার ইনটু a1 স্কয়ার ইনটু l2 স্কয়ার লিখতেই পারি। তো এইটা ইকুয়ালটা আমি কি লিখতে পারি মিউ জিরো n1 n2 a1 l এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি m, কারণ পাই r2 স্কয়ার মানে হচ্ছে কি পাই r2 স্কয়ার করতে গেল, হ্যাঁ পাই r2 স্কয়ার মানে হচ্ছে কি পাই r2 স্কয়ার মানে হচ্ছে কি এরিয়া। তো টোটালটার m স্কয়ার দিতে পারি, তো m আমি রুট আন্ডার l1 ইনটু l2 লিখতে পারি। তাহলে এটাও পরীক্ষায় চাইতে পারে, আরেকটা কোশ্চেন চাইতে পারে, সেটা হচ্ছে কি লিখে দিই, সেটা হচ্ছে নিচেটা তোলা আছে সেটাও লিখে দিই, সেটা তোমরা ট্রাই করবে। কিছুই না তো l পেয়ে গেছি, আমরা কি পেয়েছি l পেয়ে গেছি। চাইতে পারে শক্তি ঘনত্ব, কি চাইতে পারে শক্তি ঘনত্ব বার করো। তাহলে শক্তি ঘনত্ব যদি বার করতে বলে, শুধু জাস্ট খালি একটু বলে দিই, শক্তি ঘনত্ব যদি বার করতে বলে তাহলে b ইকুয়ালটা আমরা কি পেয়েছি মিউ জিরো ni, তাহলে এখান থেকে আমরা i বার করতে পারবো। আর l ইকুয়াল টু আমরা কি পেয়েছি না মিউ জিরো n স্কয়ার a ইনটু l, এটাই পেয়েছি। শক্তি ঘনত্ব মানে কি এনার্জি ডেনসিটি, শক্তি ঘনত্ব মানে হচ্ছে কি এনার্জি ডেনসিটি। তাহলে ওই সলিনয়েডের মধ্যে কি পরিমাণ শক্তি জমেছে, শক্তি বার করার ফর্মুলা আছে কি হাফ li স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি টোটাল শক্তি, তাহলে এটা হচ্ছে কি টোটাল শক্তি। শক্তি ঘনত্ব কি করে বার করব না শক্তি ঘনত্ব ইজ ইকুয়াল টু টোটাল শক্তি ডিভাইডেড বাই সলিনয়েডের ক্রস সেকশনাল এরিয়া আছে প্লাস লেন্থ আছে। তাহলে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কত a, লেন্থ হচ্ছে কত l। তাহলে টোটাল শক্তি আমরা কি করে বার করব, দেখো এখান থেকে l বসাবো আর এখান থেকে আমি কি বার করব i বার করব। তাহলে i ইকুয়াল টু কি বসাবো b বাই মিউ জিরো n, তাহলে হাফ b বাই মিউ জিরো n স্মল n
স্মল n এর হোল স্কয়ার ইনটু l বসিয়ে দেব মিউ 0 n স্কয়ার a ইনটু n বসিয়ে দিয়ে টোটাল শক্তিটা বাই এটা করে দেব, দিলে দেখবে এখানটায় কত হয়ে গেছে বার করেই দিই। আচ্ছা তাহলে উপরে চলে আসছে হাফ, আচ্ছা মিউ 0 তাই তো, আচ্ছা হাফ করি বি স্কয়ার বাই মিউ 0 স্কয়ার ইনটু n স্কয়ার ইনটু মিউ 0 ইনটু n স্কয়ার al, n স্কয়ার ভেঙে নিচে একটা al আছে, n স্কয়ার ক্যান্সেল, নিচে al ক্যান্সেল হয়েছে, তাহলে একটা মিউ 0 ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে বি স্কয়ার বাই 2 মিউ 0, বি স্কয়ার বাই 2 মিউ 0, তাহলে এটাই হচ্ছে শক্তি ঘনত্ব। খুব ইজি ছিল, ঠিক আছে। মিউচুয়াল ইন্ডাকটেন্স সম্পর্কে তাহলে শক্তি ঘনত্ব বার করে দিচ্ছি, মিউচুয়াল ইন্ডাকটেন্সের সাথে সেলফ ইন্ডাকটেন্সের রিলেশন করে দিচ্ছি। রিলেশন করতে গেলে তোমাকে এরিয়াটাকে সেম ধরে নিতে হবে, দিলে বেরিয়ে গেল। তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্সের সাথে সেলফ ইন্ডাকটেন্সের রিলেশন করে দিচ্ছি, লং সলিনয়েডের কোএক্সিয়াল লং সলিনয়েডের ক্ষেত্রে করে দিয়েছি, আর কোসেন্ট্রিক কয়েলের ক্ষেত্রেও করে দিয়েছি ডেফিনিশন। ঠিক আছে, পড়া মন দিয়ে পড়বে। এই ছিল আজকের পড়া। বেস্ট অফ লাক, ভালো করে মন দিয়ে পড়ো।